আবার 24-এ ফেরত যাই, মানে যেহেতু 15 আগস্টের কথা আসলো তো আমি আবার 24-এ ফেরত যাই। আমি একবার সুযোগে বলেছিলাম, মাননীয় প্রধান উপদেষ্টার সামনেই বলেছিলাম, কারণ তখন একটা আলোচনা চলছিল যে গণভবনকে আপনার জুলাই মিউজিয়াম বানানো হবে। তো গণভবন বিশাল একটা আপনার স্টেট স্ট্রাকচার, এবং এটা তৈরি করা হচ্ছে এমন ভাবে যে প্রধানমন্ত্রীর জায়গায় যিনি থাকবেন তিনি যেন মানে বড়ভাবে আর কি ওনার কার্যক্রম সব চালাতে পারেন এন্ড হোয়াটনট, এরকম একটা স্টেট স্ট্রাকচার। এত বড় একটা স্ট্রাকচার, এত কমপ্লেক্স সিটির সাথে বিল্ড করা, এটাকে একটা মিউজিয়ামের জন্য দিয়ে দেয়, এটা একটু লস। এবং আমি তখন বলেছিলাম যে 32 নম্বরকে রাদার আমরা জুলাই মিউজিয়াম বানাই। এটা একটা মানে 32 নম্বর স্থাপনা থাকবে, জুলাই মিউজিয়ামও থাকবে, এবং তারপর ফিউচারে দেখা যাবে, এরকম একটা আমি আইডিয়া দিয়েছিলাম। আলটিমেটলি যেটা হলো যে 32 নম্বরকে একদম মাটির সাথে মিলিয়ে দেওয়া হলো। এখন মানে 32 নম্বর মাটির সাথে মিলিয়ে দেয়, এটা তো আমার পার্সোনালি তেমন কোনো প্রবলেম আছে না, আমার তেমন কোনো প্রবলেম নেই, যে সত্যি কথা ইতিহাসের জন্য একটা বিল্ডিং লাগে না। বাট পয়েন্টটা হলো যে ওই যে ঘুরিয়ে দেয়া, এটা তো আপনি আইনি পদ্ধতিতে করতে পারতেন, বা আপনি মানে কোন একটা একসেপ্টেবল পদ্ধতিতে করতে পারতেন মব জাস্টিসের বদলে। এবং মব জাস্টিসের কথাটা মানে পরে আমরা পরিষ্কার ভাবে জেনেছি, এগেন যেহেতু আমার কাছে প্রমাণ নাই, তো আমি কারোর নাম নুম বলে বলবো না, বাট আমরা পরিষ্কার ভাবে জেনেছি যে উপদেষ্টা মন্ডলীর বসেন এরকম ব্যক্তিরা আছেন যারা এটাতে পুরো সায় দিয়েছে, এবং যারা মানে ফোন করে এমন অর্ডারও দিয়েছে, এগেন আমি শুনেছি, আমার কাছে এভিডেন্স নাই, বাট ফোন করে এমন অর্ডারও দিয়েছে যেন এই মবগুলোকে থামানো না হয় বা থামানোর চেষ্টা করা না হয়, কারণ আর্মির উপস্থিতি ওখানে ছিল। তো থামানো বা থামানোর চেষ্টাকে যেন না করা হয়, সেটা উপদেষ্টা মন্ডলীর সদস্যরা ফোন দিয়ে বলেছেন। সো এই জায়গাটাতে মানে তাহলে আপনি সরকারে বসে মবকে ঠেলে দিচ্ছেন এবং এমন একটা সিচুয়েশন তৈরি করছেন যেখানে আর কি ওই যে আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটবে, এটা মুশকিল বিষয়। অবভিয়াসলি এগেন মাত্র একটা স্বৈরাচারী সরকারের পতন হচ্ছে, সেই স্বৈরাচারী সরকারকে কোনো রাউন্ড অ্যাবাউট ওয়েতেও সেলিব্রেট করা ইমিডিয়েটলি মুশকিল, বা করতে দেয়া মুশকিল, এটা আমি মানছি। কিন্তু আবার ইতিহাসকেও, যেমন মনে করেন এই যে জুলাই ডিক্লারেশন, জুলাই যেটা ঘোষণাপত্রটা আর কি, যেটা ছাড়া হলো 5 আগস্টে, তো সেই ঘোষণাপত্রেও অনেকগুলো আর্টিকেলস আছে, অনেকগুলো ক্লজ আছে, যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে এটাও এখানে ইতিহাস বিকৃত হয়েছে। মানে অনেক কিছু নাই, ওই যে ওটা নাই সেটা ইতিহাস বিকৃতি, আবার অনেক কিছু এমন ভাবে আছে যেটা আমার কাছে মনে হচ্ছে ইতিহাস বিকৃতি। তো এইটা আমাদের আসলে মানে এইটা আশা ছিল না এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে। রাজনৈতিক সরকার এসে অনেক ভুল ত্রুটি করে, কারণ তাদের রাজনৈতিক কিছু চাওয়া পাওয়া থাকে। অন্তর্বর্তীকালীন সরকারের চাওয়া পাওয়া থাকা উচিত ছিল না, সেই জায়গা থেকে এই মুশকিল জিনিসগুলো তৈরি হয়েছে। আর আপনি যদি এই যে গতকালের কথা বলেন, গত পরশু রাত বা গতকালের কথা বলেন, তাহলে এই জায়গা থেকেও কিছু প্রশ্ন আছে যে দেখেন বাংলাদেশের জনগণ যেটা যেভাবে সেলিব্রেট করতে চায়, আপনি যদি আপনি বাংলাদেশের নাগরিক হন, আপনার সবচেয়ে বড় হিরো যদি হয় সরওয়ার্দী সাহেব, আপনি সরওয়ার্দী সাহেবকে সেলিব্রেট করবেন, দেশের ইতিহাস সেলিব্রেট করবেন, আপনি সরওয়ার্দী সাহেবকে সেলিব্রেট করবেন। আপনি তো স্বাধীন বাংলাদেশের নাগরিক, আপনার পুরো অধিকার আছে। তো আপনি যদি ফজলুল হক সাহেবকে সেলিব্রেট করতে চান, আপনি যদি মৌলানা ভাসানীকে সেলিব্রেট করতে চান, তো আপনি যদি শেখ মুজিবকে সেলিব্রেট করতে চান, আপনি করবেন ভাই, আমি আপনার মতো করে করবো না। গত 15 বছর শেখ হাসিনার আমলে যখন জোরপূর্বক ছিল দুঃখ প্রকাশ করা বা সেলিব্রেট করা, তখন আমি সেলিব্রেটও করি নাই, ওইভাবে দুঃখ প্রকাশও করি নাই, আমি এখন আমার মতো করে করবো। কিন্তু আপনি যদি চান তাহলে আপনাকে আমি বাধা দেবো, কারণ গত 15 বছর যে জিনিসটা হয়েছে, মনে করেন যারা জিয়াউর রহমানকে সেলিব্রেট করতে চেয়েছে তাদেরকে বাধা দেওয়া হয়েছে না? আমার মনে আছে আমি 2-3 বছর আগে আমার দলের পক্ষ থেকে হিরোজ অফ 71 মানে 71-এর যারা নায়ক এবং মহানায়ক, সো মনে করেন আপনার ভাসানী, মানে সরি অবভিয়াসলি মানে ভাসানী সাহেব তো ছিলেন, শেখ মুজিব ছিলেন, আমাদের ওসমানী সাহেব ছিলেন, সকল সেক্টর কমান্ডাররা ছিলেন, তারপর আপনার মানে জিয়াউর রহমান সাহেব, সবার ছবি দিয়ে আমার দল থেকে একটা পোস্টার, এগেন এটা ওই 71 to 50 ইয়ার্স, এটা হলো 2021 সালে, রাইট, 2021 সালে স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমরা পুরো ঢাকা শহর পোস্টারিং করেছিলাম। এই পোস্টারিং করবার জন্য, এবং জিয়াউর রহমান সাহেবের ছবি সবচেয়ে বড় করেছিল এটাও না, সবচেয়ে বড় করে হয়তো ওসমানী সাহেব, তার শেখ মুজিব সাহেব, এদের ছবি ছিল, হ্যাঁ, কমান্ডার ইন চিফ এন্ড বাট তাজউদ্দিন সাহেবের ছবি ছিল, অনেকগুলো ছবি দিয়ে ইনক্লুডিং জিয়াউর রহমান সাহেব। কিন্তু জিয়াউর রহমানের সাহেবের ছবি কেন আছে? এইটার জন্য মানে আমার লোকজনকে থানায় ধরে নিয়ে গেছে, আমাকে ওই যে স্পেশাল অফিস গুলো, ওই যে 12 তলাটা কথা বলি আমরা, ওখান থেকে কল এসছে, ওখান থেকে দাওয়াত এসছে, পোস্টারিং অনেক দূর বন্ধ করে দিতে হয়েছে। সো মনে করেন আমরা হয়তো মানে 50,000 পোস্টার ছাপিয়েছিলাম, আলটিমেটলি হয়তো 5-7 হাজার লাগাতে পেরেছি, তারপরে লাগাইতেই দেয়নি, সব পচে গেছে।
নষ্ট হয়েছে, মানে লাগাইতেই দেয় না। দেখেন এটা কিন্তু স্বাধীনতার 50 বছর পূর্তিতে সব নায়কদের ছবি দিয়ে 20টা অ্যাটলিস্ট ছবি ছিল, অ্যাটলিস্ট 20টা ছবি ছিল। আমি আপনাকে বলছি সব সেক্টর কমান্ডার, তারপরে যে তাজউদ্দিন সাহেবের সরকারের 2-4 জনের, শেখ মুজিবের, আপনার ওসমানী সাহেবের, ভাসানী সাহেবের, অ্যাটলিস্ট মিনিমাম 20টা ছবি ছিল। বাট কোথাও একটা জিয়াউর রহমান সাহেবের ছবি ছিল। এখন আপনি জিয়াউর রহমান সাহেবকে ডিনাই করে তো ভাই স্বাধীনতার ইতিহাস লিখতে পারবেন না, এটা সম্ভব না। আচ্ছা, তো তাইলে 15 বছর জিয়াউর, এই যে আমার এক্সাম্পল দিয়ে বলছি, মানে জিয়াউর রহমানের ছোট্ট একটা ছবি থাকার জন্য পুরো আমাকে ডেকে নিয়ে গেছে, আমার লোকজনকে অ্যারেস্ট করেছে, পোস্টার লাগানো বন্ধ করিয়ে দিয়েছে। সো জিয়াউর রহমানকে সেলিব্রেট করতে দেয় নাই। তাহলে এখন আপনি যদি উল্টা করেন, তাও একটা পলিটিক্যাল সরকার করতো, তো আমি পলিটিক্যাল সরকারকে বকা দিতাম, গালি দিতাম। এটা ভাই অন্তর্বর্তীকালীন সরকার, এটা নিউট্রাল সরকার হওয়ার কথা। এখানে কিভাবে এইসব খেলা চলে, এগুলো খুব মুশকিল ভাই। তার মানে কোনো চেঞ্জ আপনি দেখছেন না? মানে আগেও যেরকম আমি যে কথাটা বারবার বলছিলাম, আমি বারবার এটা আপনার সঙ্গে বলেছি বোধহয় সম্ভবত, যে আমি সবসময় বলি একটা দেশকে অগ্রসর করতে গেলে না একটা ঐক্যবদ্ধ জাতি লাগে। প্রত্যেকটা দল আলাদা আলাদা দল থাকবে, দলের নিজস্ব একটা আদর্শ থাকবে, কিন্তু একটা দল আরেকটা দলকে নিশ্চিহ্ন অথবা নিঃশেষ করে দেওয়া রাজনীতিটা করবে না। এটি তো হওয়া উচিত। আমরা কিন্তু দেখেছি যে আওয়ামী লীগের 15 বছরে জাতিকে বিভক্ত করার একটা প্রচেষ্টা, যে স্বাধীনতার পক্ষ, স্বাধীনতার চেতনা, এই সমস্ত কথা বলে জাতিকে বিভক্ত করা, এবং বিএনপিকে, এমনকি জিয়াউর রহমানকে বলা হয়েছে যে পাকিস্তানের চর, এগুলো কিন্তু বলা হয়েছে। এবং বিএনপিকে একটা সন্ত্রাসী দল, শেখ হাসিনা অনেক জায়গায় আইএসআই এজেন্ট বলে আখ্যায়িত করেছেন, এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে। এগুলো বলে মানে জাতিটাকে বিভক্ত করা, জামাতে ইসলামকে আমি কিন্তু তখনও বলেছি, আপনার মনে আছে কিনা, যে আপনি এই যে বিএনপি যারা সমর্থক, জামাতে যারা সমর্থক, তারা তো দেশের নাগরিক, তাদের একটা মতামত থাকতে পারে না? ওই মতামতটা আপনার পছন্দ না হতে পারে, আমার পছন্দ নাও হতে পারে। তো আমরা ওই সময় কিন্তু যখন ডক্টর ইউনূস দায়িত্ব নিলেন, আমরা কিন্তু ভেবেছিলাম, একটা প্রত্যাশা আমার মনে ছিল অন্তত পক্ষে, যে উনি বোধহয় জাতিকে ঐক্যবদ্ধ করবেন। কিন্তু আমার কাছে কেন যেন আমি খুব আতঙ্কিত বোধ করছি, যে কেন যেন ঠিক তার উল্টাটা দেখছি। উনিও সেই একই ধারায় মানে যেন নিজেকে গা ভাসিয়ে দিচ্ছেন। আপনার কি তাই মনে হয়? দেখেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস মানে মাননীয় প্রধান উপদেষ্টাকে ধরে কথাটা বলবো না, আমি সরকারকে ধরে কথাটা বলি, কারণ উনি কতখানি এই সরকারের কন্ট্রোলে আছে। যদি এখানে আপনি বলতেই পারেন যে প্রধান, তার দায়িত্ব কন্ট্রোল করতে না পারলে এটা তার দোষ, এগুলো সব আমি মানছি। বাট আমি জাস্ট বলছি, আমি সরকার হিসেবে বলি, সরকারের ভেতরে অনেক ধরনের ফোর্সেস এর খেলা অত্যন্ত দুঃখজনক হলো সত্যি আমরা দেখছি। যেটা বললাম যে গত বছর 32 নম্বর ভেঙে দেওয়ার সময় সরকারের উপদেষ্টারা ফোন দিয়ে এইসব কথা বলেছে। আজকে আমরা দেখেছি, যেমন মনে করেন কিছুদিন আগে একজন এক্স সচিব মহোদয়, উনি মানে বিএনপি করেন বা এক্স সচিব, একটা ওই এক্স সচিবদের বা সচিবদের একটা ডিসকাশনে বললেন যে অনেকের বিরুদ্ধে তার স্পেসিফিক এভিডেন্স আছে। আমার যেমন কারো বিরুদ্ধে স্পেসিফিক এভিডেন্স নাই, তবে আমি এটা অনেক জায়গায় বলেছি যে আমি বেশিরভাগ না মানে মোটামুটি সব, আমরা ব্যবসায়িক পরিবারে বড় হয়েছি, তো মানে বন্ধু বান্ধব সবাই মোটামুটি ব্যবসায়ী। আমি একমাত্র আমার পুরো পরিবারের মধ্যে বা ছোটবেলায় বন্ধু বান্ধবের মধ্যে আমি একমাত্র রাজনীতিবিদ বা রাজনীতির সাথে সংযুক্ত, সবাই ব্যবসায়ী। তো এমন কোন ব্যবসায়ী নাই, মানে এমন কোন বন্ধু আমার নাই যার কাছ থেকে আমি শুনিনি। আর আমাকে একটু বেশি বলে, কারণ আমি রাজনীতির সাথে আছি। এমন কেউ আমাকে নাই যে আমাকে বলে নাই যে তার কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে। এবং এই যে চাঁদা নেওয়া হয়েছে, গত 1 বছরে, গত 1 বছর মানে মনে করেন গত 8-9 মাস, এরকম গত 8-9 মাস ধরেন, পুরো 1 বছর না, প্রথম 2-3 মাস এরা এই ঝামেলা ফেস করে। মানে প্রথম 2-3 মাস তারা চেয়েছে, অনেককে টাকা দিয়েছে, সেটা ভিন্ন, কারণ তখন আইন শৃঙ্খলা বাহিনী একেবারেই ছিল না, তারা নিজেদের প্রোটেকশনের জন্য চেয়েছে, ছেলেদেরকে টাকা দিয়েছে। এটাও সত্যি কথা, এটা হয়েছে। যারই ফ্যাক্টরি আছে, যারই বড় ফ্যাক্টরি বা বড় অফিস আছে, ওই এলাকার ওই ওই কি বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার পরিচিতিকে, তাকে নিয়ে আসো, তাকে টাকা দাও, এই জিনিসটা অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পুরা হয়েছে। এটা ডিনাই করার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে, মানে কোনো উপায় নেই। আচ্ছা, গত 7-8 মাসে এটা হয়েছে। এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি যে উপদেষ্টা মণ্ডলীর কেউ ফোন দিয়ে রিকোয়েস্ট করেছে একটা পার্টিকুলার পার্টিকে ডোনেশন দিতে। তো এখন একটা মন্ত্রী যখন ফোন দিয়ে রিকোয়েস্ট করবে একটা পার্টিকে ডোনেশন দিতে, এইটাই ভাই চাঁদা। এই জিনিসগুলো গত কয়েক মাসে অনেক জায়গায় হয়েছে। হয়তো সুন্দর করে বলেছে, হয়তো জোর গলায় বলেছে, সেগুলো আমি জানি না ভাই, বাট বলা হয়েছে এবং বলার সাথে সাথে দেয়া হয়েছে। এই জিনিসগুলো আমি আপনাকে বলছি, এই জিনিসগুলো হয়েছে। সো ওই জায়গা থেকে আমি বলবো যে যেই নিউট্রালিটিটা আমরা এক্সপেক্ট করেছিলাম এই সরকার থেকে, সেটা আমরা পাইনি, সেটা একেবারেই আমরা পাইনি। এবং এটা পুরো মানে সরকার কাঠামোর দোষ। এবং আরেকটা জিনিস বলি, যে কয়েকজন
চিন্তক আছেন, মানে লাইক থিঙ্কার্স আছেন, পরিচিত থিঙ্কার্স আছেন, যারা আমরা বারবার দেখেছি যে প্রথমে তো আমরা দেখেছি যে তারা ক্লেমও করেছেন যে তাদের শিষ্যরা বা তাদের ওই যে পাঠচক্রর লোকজনরাই এই সরকারে আছেন, তারা ক্লেমও করেছেন আলোচনায়। এবং এরপর আমরা দেখেছি গত 12 মাস ধরে যে তারা একটা ডিসকাশনে বা একটা মিটিং মানে একটা প্রোগ্রামে একটা কথা বলেন বা প্রেসের কাছে একটা কথা বলেন, এর সাথে সাথে উপদেষ্টা মন্ডলীর কয়েকজন সেম কথাটা বলা শুরু করে। আবার তরুণদের একটা রাজনৈতিক দল আছে, তারা সিমিলার কথা বলা শুরু করে। সো এই জিনিসগুলো একটু প্রবলেম্যাটিক, কারণ এখন আপনি যদি ধরা শুরু করেন যে যেই চিন্তকের যে থিঙ্কারের কথা হচ্ছে উনার গত 50 বছরে বাংলাদেশের উন্নয়নে কি অবদান আছে, এখানে আমি ওনাকে ভালো খারাপ বলছি না, বাট বলছি ওনার যদি পজিটিভ অবদান না দেখে থাকে, উনি অনেক ভালো মানুষ হতে পারেন। কিন্তু আছে না, আমরা অনেক সময় অনেকে অনেক অনেক তাত্ত্বিক কথা চিন্তা করে প্র্যাকটিক্যালিটি চিন্তা করেন। যেমন মনে করেন মাসুদ কামাল ভাই নিউজ চ্যানেল চালিয়েছেন, সো ওই সময় চ্যানেলের নিউজের অবস্থান কি ছিল, প্রফিটেবল ছিল কিনা বা কিছু, এইটার একটু খাতা দেখলেই বুঝতে পারবেন আচ্ছা এই লোকটা বুঝে কিনা। তো ওই লোকটা এরকম কোনো খাতা আছে নাকি? যদি খাতা না থাকে তাহলে কোনো প্রমাণ নাই ভাই সে আসলে বোঝে কিনা। সে মানুষ ভালো হতে পারে, চিন্তক ভালো হতে পারে, কিন্তু তার চিন্তার কোনো প্র্যাকটিক্যাল রেজাল্ট আসবে কিনা এটার কোনো প্রমাণ তাইলে নাই। এরকম অনেক কিছু প্রবলেমস আমরা দেখেছি গত 12 মাসে মাসুদ ভাই এই